২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর অনেকটাই বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনীতির মাঠে দীর্ঘ ১৬ বছর একচেটিয়াভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যখন ছাত্র জনতার দাবির মুখে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়, তখন সবর হতে ব্যস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে ছাত্ররাও একাধিক নতুন রাজনৈতিক দল গঠন করেছে। দেশের বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে ছাত্র জনতার অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে গণমানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কারের কথা বললেও বিএনপির দাবি দ্রুত নির্বাচনের। এমনকি ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা। পাল্টা জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য উপদেষ্টাগণ। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ডিসেম্বরের মধ্যে ইনক্লুসিভ নির্বাচনের জন্য কড়া বার্তা দিয়েছেন। সব মিলিয়ে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এ নিয়ে দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন। তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতির নেতৃবৃন্দ এবং উপদেষ্টাদের কথার লড়াইয়ের আবারও ঘুরে ফিরে আসছে 2007-এর সেই 1/11-এর কথা। আবারও কি 1/11-এর মতো কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠে? 18 বছর পর কেনই বা আবারও আলোচনায় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত 1/11-এর কথা? এমন কি ঘটেছিল সেদিন? আসুন জেনে নেওয়া যাক সেই আলোচিত 1/11-এর আসল ঘটনা। 1/11 কি? 11 জানুয়ারি 2007 সালের আবির্ভাব ঘটেছিল কথিত 1/11 বা 1/11। বিএনপি জামাত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এক অনুষ্ঠানে 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনটিকে স্মরণীয় করে রাখতে 1/11 বা 1/11 নামে আখ্যায়িত করেন। 1/11-এর মূল উদ্দেশ্য কি ছিল? কেউ কেউ বলেন স্থানীয় সামরিক শাসন কায়েম করাই ছিল তাদের মূল উদ্দেশ্য, কিন্তু পরবর্তী অবস্থায় সে পথে তারা হাঁটেনি। সে সরকারের সর্বাপেক্ষা বড় কুকীর্তি হচ্ছে -2 থিওরি বাস্তবায়নের চেষ্টা। সাদামাটা কথায় বলতে গেলে তারা দেশের বিদ্যমান রাজনীতিবিদদের রাজনীতি থেকে অবসরে পাঠানোর পদক্ষেপ নেন। এবারে মূল ঘটনায় আসা যাক। 11 জানুয়ারি 2007 দিনটি ছিল বৃহস্পতিবার। বিকেলে বঙ্গভবনে শুরু হয় টানটান উত্তেজনাকর এক মুহূর্ত। হঠাৎই বদলে যায় দেশের স্বাভাবিক পরিস্থিতি। ক্ষমতায় আসেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। লাইনচ্যুত ট্রেন ফের লাইনে তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে সরকার হাতে নেয় অনেকগুলো কাজ, যা একই সাথে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। প্রশংসা ও নিন্দা দুটোই কুড়োয়। মূলত বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যু শুরু হওয়ার আন্দোলন ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে সূত্রপাত হয় 1/11। দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এমন ধারণা করা হলেও বিষয়টি নিয়ে 11 জানুয়ারি সারাদিন নিশ্চিত হতে পারছিল না আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা। একদিকে রাস্তায় আওয়ামী লীগের আন্দোলন এবং অন্যদিকে বঙ্গভবনে সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছে। সে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিল ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরাও। এদিকে পর্দার অন্তরালে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে অনেকটাই অন্ধকার ছিল সে সময় সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া দল বিএনপি নেতাকর্মীরা তখন 22 জানুয়ারি নির্বাচন নিয়ে ব্যস্ত। সেদিন দুপুরে ঢাকাস্থ কানাডি হাই কমিশনের বাসায় প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগের নেতাদের। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনারও উপস্থিত ছিলেন। বিকেল 4:45টায় বৈঠক শেষে বেরিয়ে আসেন আওয়ামী লীগের নেতারা। আলোচনায় বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছুই বলতে অস্বীকৃতি জানান তারা। আওয়ামী লীগের নেতারা বের হওয়ার আধা ঘন্টা পর বিকেল 5:15টার দিকে কানাডিয়ান হাই কমিশনের বাসায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তারাও কিছু বলতে অস্বীকৃতি জানান। বৈঠক শেষে সোজা চলে যান গুলশানের হাওয়া ভবনের দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। এর আগে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুর 12টার দিকে বঙ্গভবনে যান।
সে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বারিউ। 22শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে সে বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বুঝিয়ে বলা হয়। সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তারা জরুরি অবস্থা জারির পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে। এ বৈঠকের পরপরই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে বিকেল 4:30টায় উপদেষ্টা পরিষদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয় বঙ্গভবনের বৈঠক শেষে তৎকালীন বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিডিআর সহ সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা দপ্তরে বৈঠক করেন তখনকার সেনাপ্রধান মঈন আহমেদ। রাত 8:30 বঙ্গভবনে পুনরায় ডাকা হয় উপদেষ্টাদের। উদ্ভূত পরিস্থিতির সম্পর্কে উপদেষ্টাদের অবহিত করে সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয়। এরপর প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। একই সঙ্গে পদত্যাগ করেন উপদেষ্টারাও। এসব নাটকীয় ঘটনা ও টানটান উত্তেজনা এবং উদ্বেগের সঙ্গে সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ গোলযোগে জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হয় রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সংবিধানের 141 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেছেন। সন্ধ্যা থেকেই জরুরি অবস্থা কার্যকর হয়। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত ঢাকা শহর সব মহানগরী ও জেলা শহরে কারফিউ ঘোষণা করা হয়। এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। সে রাতেই শুরু হয় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া। প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি। প্রস্তাব পেয়ে তখন এগিয়ে আসেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন। ডক্টর ফখরুদ্দিন আহমেদ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ মহাজোটের নেতারা। 2008 সালের নির্বাচন এবং ছবিসহ ভোটার তালিকা প্রণয়নে ও ঘুষবিহীন চাকরির জন্য ডক্টর ফখরুদ্দিন আহমেদের সরকার প্রশংসিত হলেও তাদের রাজনৈতিক সংস্কারের উদ্যোগ ব্যাপকভাবে প্রশ্নের মুখে পড়েছিল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল, সংস্কার, -2 ফর্মুলা ইত্যাদি ছিল বহুল আলোচিত বিষয়। বিশেষ করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং বিএনপির প্রধান খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার তৎপরতা তখন দৃশ্যমান ছিল। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সে প্রচেষ্টা ব্যর্থ হয়। সে সময় সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে উল্লেখ করে শেখ হাসিনা কিন্তু এক পর্যায়ে বিএনপির পাশাপাশি হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করে তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতিবিদদের পাশাপাশি আটক করা হয় শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও। 11 কুকীর্তিগুলোর মধ্যে আরেকটি হচ্ছে তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা। এছাড়া কড়া নজরদারি ছিল সংবাদ মাধ্যমের উপরেও। ফখরুদ্দিন আহমেদের সরকার ক্ষমতায় ছিল 2 বছর। শেষ পর্যন্ত 2008 সালে সকল দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তৎকালীন শীর্ষ সামরিক নেতৃত্ব। সরকার একটি কঠিন বাধা থেকে সফলভাবে বের হয়ে আসে, যার মাধ্যমে 2 বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে নির্বাচন। একটি গ্রহণযোগ্য নির্বাচন ক্ষমতাকে বৈধতা দেয়। গ্রহণযোগ্য না হলে সেই ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই নির্বাচন শুধু আইনি বা সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয় নয়, এর সঙ্গে ক্ষমতার বৈধতা, গণতন্ত্র, রাজনৈতিক বন্দোবস্ত এর সব কিছুই জড়িত। স্বাধীনতার পরে পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 7 বার সামরিক শাসনসহ দলীয় সরকার ও 4 বার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে।